সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 মিটার উচ্চতায় এবং শিলিগুড়ি শহর থেকে 34 কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম হলো এই কার্শিয়াং। কার্শিয়াংয়ের আসল নাম কারসাং লেপচা কিংবা নেপালি ভাষায়, যার মানে হলো সাদা অর্কিডের দেশ। দার্জিলিংয়ে ভিড়বাড়াক্কা থেকে 32 কিলোমিটার দূরে অবস্থিত কার্শিয়াংয়ে যেমন রয়েছে সবুজ চা বাগান, অসম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, ঠিক তার পাশাপাশি রয়েছে হাড়হিম করার মতো পরিবেশও। থাকার জন্য যেমন রয়েছে বিভিন্ন মানের হোটেল, ঠিক তার পাশাপাশি রয়েছে সদ্য প্রসিদ্ধ হওয়া ভিন্ন সব হোমস্টেও। তাই সব কিছু নিয়ে কার্শিয়াং আজ বাঙালি পর্যটকদের মনে অনেকখানি জায়গা করে নিয়েছে। আমাদের কার্শিয়াং ভ্রমণের গল্প শুরু হয় 12ই জানুয়ারি 2024 কলকাতা স্প্লানেড বাসস্ট্যান্ড থেকে। বিভিন্ন ভিডিও মাধ্যমে এই অভিজ্ঞতা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি এবং নর্থ বেঙ্গল 2024 এই প্লেলিস্টের লিঙ্ক পরে আই বটনে দিয়ে রাখলাম, দয়া করে একবারটি দেখে নেবেন, তাতে আপনাদের এই সিরিজটি বুঝতে সুবিধা হবে। আর আজকে এই ভিডিওতে রয়েছে হিল 66 নামক এই হোমস্টেতে একদিন থাকার এবং কার্শিয়াংয়ের বিভিন্ন সব সাইট সিনিং ঘুরে দেখার অভিজ্ঞতা। তবে চলুন শুরু করা যাক কার্শিয়াং। এখন বাজে 11:30 আর গাড়ি চলে এসেছে, এখান থেকে যাচ্ছি কার্শিয়াং। এখানে মল রোডে শপিং করা হয়ে গেল, ভালোই হয়েছে, গাড়ি দেরি করে এসে তাহলে একটু মন ভরে শপিং করতে পারলাম। আর এখনও এখান থেকে মোটামুটি 30 কিলোমিটার দূরে আমাদের হোমস্টে, আর যেতে খুব সম্ভবত 1.5 ঘন্টা টাইম লাগা উচিত। তো এখন আর ব্লগ করছি না, সোজা গিয়ে দেখা হচ্ছে হোমস্টেতে। A few moments later. এখন ঘড়ি কাটা বাজে 12:55 আর জাস্ট আমরা এখানে হোমস্টের সামনে চলে এলাম। হোমস্টে হিল 66। এখন রুমের ট্যুর আর বাকি যে ট্যুর এখন করাতে পারছি না, খুব টায়ার্ড আছি, এসেছি এখন ফ্রেশ ট্রেশ হবো, স্নান টান করবো, স্নান করে লাঞ্চ করব, লাঞ্চ করার পরে আপনাদের পুরো হোমস্টেটা ঘুরে দেখাবো। আপাতত উপরের দিকে যাচ্ছি। এটা এইখান থেকে কার্শিয়াং সিটির সম্পূর্ণ ভিউটা দেখা যায় পরিষ্কার থাকলে, যেহেতু এখন একটু ফগি ওয়েদার হয়ে আছে হালকা হালকা, সেই ক্ষেত্রে এখন দেখাতে পারছি না। অসাধারণ ভিউ। আর এটা সম্ভবত উপরের কমন এরিয়া, সামনেটা কি দেখা, আর এখানটাতে মনে হয় খাবার এরিয়া এটা। আর এখান থেকে ভিউটা কত সুন্দর, ওইখানে খুব সুন্দর টাওয়ার দেখা যাচ্ছে। এটা হচ্ছে কমন এরিয়া, এখানে ডাইনিং স্পেস আছে এই দিকটাতে। বাকি যে রুমের ট্যুরটা একটু পরে আপনাদের দেখিয়ে দেবো, আগে স্নান টান করি। এখন বাজে 2:05, জাস্ট 1টা নাগাদ আমরা এখানে এসে পৌঁছেছি। এসে পরে রুমে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে এখন আমাদের লাঞ্চ দিয়ে দেবে। আর রুমে যে ট্যুরটা এখন করাতে পারলাম না, কারণ খুব টায়ার্ড লাগছে। এরপরে হয়তো আমরা ঘুরতে যেতে পারবো, খাওয়ার পরেও হয়তো ট্যুরটা করাতে পারবো না, বিকেলবেলা কিংবা রাত্রেবেলার দিকে ট্যুরটা করিয়ে দেবো। এখন যাচ্ছি খাওয়ার টেবিলের দিকে, আর খাওয়া দাওয়া খেয়ে এখান থেকে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তো খাবার চলে এসছে, কী কী খাবার দিয়েছে এটা একবার জানিয়ে দিচ্ছি আপনাদের। তো ভাত তো আছেই, তার সাথে একটু করলার ভাজা একটু মডিফাই করে, কি উচ্ছে ওই একই উচ্ছে ভাজা, একটু এটাতে ফুলকপি আলু তরকারি দিয়েছে, মুসুরির ডাল, ওইটা কি ওটা হচ্ছে ডিম্বু, ডিম দিয়েছে 2 পিস করে ডিম, আর তার সাথে একটু স্যালাড, লাল ঝোল। তো এখন আর খাবার ভিডিও বানাচ্ছি না, খাবার দাওয়া তো নর্মালি ঘরোয়া খাবার দেখে বোঝাই যাচ্ছে। তো খাওয়ার পরে আপনাদের বলছি কেমন ছিল। সো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এখন আমরা বেরোবো ঘুরতে। তো যাওয়ার আগে খাবারের একটা আনবায়াসড রিভিউ দিয়ে দিচ্ছি আপনাদের। কালকে এখানে খেয়েছিলাম তার সাথে যদি তুলনা করি তাহলে খাবারের মান ওই লেভেলে ছিল না। আর যদি শুধু খাবারের কথা বলি, হয়তো কম্পেয়ার না করে, যেমন ছিল ডাল ভাত করলা ভাজা যেমন ছিল আচ্ছা নর্মাল টাইপের। এবার ফুলকপি দিয়েছে আর যে ডিম দিয়েছে, ডিমের মধ্যে আর ফুলকপির মধ্যে ঝাল প্রচণ্ড ছিল, বেশিরভাগই ছিল শুকনো লঙ্কার ঝাল। আর বাকি ফুলকপির টেস্টটা ঠিক ছিল, শুধু ঝালটা বেশি। আর ডিমের ক্ষেত্রে হচ্ছে আর অতিরিক্ত আদা ব্যবহার করলে যে একটা ঝাঁঝালো গন্ধ হয় না, সেই ধরনের গন্ধটা ছিল। আর স্যালাড ছিল, স্যালাডের মধ্যে লেবু ছিল না। তো যখন জিজ্ঞেস করো লেবুর কথা, তো বলছে শেষ হয়ে গেছে। এছাড়া খাবার মোটামুটি ঠিকঠাকই ছিল। তো আশা করি এই রিভিউটার মাধ্যমে আপনি একটু ধারণা করতে পেরেছেন
তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। গাড়ি বুকের জন্য বলেছিলাম একজনকে, যে মালিক, তাকে বলেছি গাড়ি বুক করার জন্য। আশা করি আর 10 থেকে 15 মিনিটের মধ্যে গাড়ি চলে আসবে। আর এখন এখানে প্রথমে 3-4টে দূরে দূরে স্পটগুলো আছে, যেমন হচ্ছে ঈগল ক্র্যাগ, তারপরে একটা পাহাড় আছে সেই পাহাড়, তারপরে হনুমান টপ, এই জায়গাগুলো কভার করার চেষ্টা করবো। আর তার সাথে যদি সম্ভব হয় এখানকার হন্টেড ডাউহিল স্কুল, তারপরে আপনার যেখানে ফরেস্ট আছে, পাইন ফরেস্ট যে চার্চটা আছে, সেইগুলো কমপ্লিট করার মানে ট্যুর করার চেষ্টা করব। আর যদি না হয় এটা, তার কালকে সকালবেলা ভোরবেলা আমরা পায়ে হেঁটে এখান থেকে চলে যাবো। পায়ে হেঁটে এখান থেকে মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার মধ্যে হয়ে যাবে কিছু। সো গাড়ি চলে এসছে, সবাই বসে গেছে গাড়িতে। আর এখন প্রথম গন্তব্য যেখানে আমাদের, এটা হচ্ছে ঈগল ক্র্যাগ। আমাদের প্রথম গন্তব্য হলো হোমস্টে থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত ঈগল ক্র্যাগ। এই পার্কটির প্রবেশ মূল্য 10 টাকা প্রতিজন এবং এটি সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। এখানকার মূল আকর্ষণ হলো এই ওয়াচ টাওয়ারটি থেকে কার্শিয়াং শহরের 360 ডিগ্রি ভিউ। তো এখন আমরা পৌঁছে গেছি এখানকার অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল, যেটা হচ্ছে ঈগলস ক্র্যাগ। মানে ঢুকতে টিকিট লিখে 10 টাকা করে। এখানে কি আছে মূলত বলে দিচ্ছি আপনাদের। প্রথমে একটা ঢুকতেই এই ডাইনোসরের স্কাল্পচার করা আছে, এটা বাচ্চাদের পার্ক আছে। আর তার সাথে এখানকার যে প্রধান আকর্ষণ সেটা হচ্ছে এখানকার এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এইটাতে উঠলে নাকি এখান থেকে কার্শিয়াং শহরের সম্পূর্ণ ভিউটা দেখা যায়। আর সেই জন্যই যে ঈগলের চোখ উপর থেকে দেখলে যেরকম দেখায়, এই চার্চে উঠলেও নাকি কার্শিয়াং শহরটাকে সেরকম করে দেখা যায়। আর সেই কারণেই এই জায়গাটার নাম দেওয়া হচ্ছে ঈগলস ক্র্যাগ। আর এখন আমি পৌঁছে গেছি ঈগলস ক্র্যাগের সেই খাঁচাটার মধ্যে, যেটাকে বাইরের দিক দিয়ে আপনারা দেখিয়ে দিয়েছি। এই দেখুন ভেতরটা, খাঁচাই তো বলে এটাকে। আর এই দিক থেকে সম্পূর্ণ কার্শিয়াং শহরটা দেখা যাচ্ছে, সম্পূর্ণ কার্শিয়াং শহর। তো ঈগল ক্র্যাগের গল্প শেষ। এখন পরবর্তী গন্তব্য রক গার্ডেন। ঘড়ি কাটা যা সময় দেখা যাচ্ছে তাতে 3টে বেজে 50 মিনিট। আর এখন আমরা চলে এসেছি এখানকার গিদ্দা পাওয়ার ভিউ পয়েন্টে, যাকে এখানে রক গার্ডেনও বলা হয়। তো এখন উঠতেই এখানে একটা টাওয়ারের মতো করা আছে এই জায়গাটা, সেইখানে উঠি এবং এর নিচেও অনেক কিছু আছে দেখার মতো, সেটাও দেখাচ্ছি। আর এখান থেকে যে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় সেটা কিন্তু সত্যি অসাধারণ, একদম বার্ডস আই ভিউ। এরকম এখনও মধ্যে কোনো টিকিট লাগেনি উঠতে গিয়ে, কোনো টিকিট কাউন্টারে নেই। নিচে অনেক খাবার দোকান আছে আর উপরে এরকম ছাউনি দেওয়া আছে। আর তার নিচ থেকে এই জায়গাগুলো দেখছেন না, পুরো চা বাগানে ভরা। আর এখানে এটা কোনো ব্রিটিশ আমলে একটা রোপওয়ে ব্যবস্থা ছিল, এটা এখন আপাতত বন্ধ আছে। এখন এই টাওয়ারের পাশ দিয়ে রাস্তা চলে আসছে গোল গোল করে ঘুরে। এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি নিচের দিকে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে। এই দেখুন এই দিক থেকে দেখাচ্ছি এখানটা জায়গাটা, এই যে সিঁড়িটা দিয়ে নিচে যাওয়া যাবে। টাইটানিকের মতো একটা টাইটানিক ভিউ পয়েন্ট। তো এই যে পয়েন্টটাতে দাঁড়িয়ে আছে আমি, এটা হচ্ছে এখানকার মোস্ট অ্যাট্রাকটিভ পয়েন্ট। এটাকে টাইটানিক পোজে এরকম করে রেলিংটা বানানো আছে। ওই লাভার্স পয়েন্ট কিংবা টাইটানিক পয়েন্ট যা বলে, এইখান থেকে ভিউটা পরিষ্কার দিনে কিন্তু সত্যি অসাধারণ আছে। আর আপাতত যেহেতু সূর্যটা এইদিকে আছে ভর দুপুরবেলা, আর ওয়েদারটাও একটু ফগি টাইপের, তো সেই ক্ষেত্রে একদম ভালো ভিউটা আসছে না, যে মানে পরিষ্কার দিনে কিন্তু অসাধারণ ভিউ আসছে। আর এইদিকে যে ভিউ পয়েন্টটা, এর ঠিক উল্টো দিকে এখানে একটা শিবলিঙ্গের মতো করা আছে, দেখুন এই দিকটা। আর এখানে একটা গুফার মতো করা আছে হালকা ছোট্ট করে। এখানে ঠাকুর পুজো মনে হয় কখনো। আর এই দিক থেকে এলে পরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এটা তো আগেই বলেছি ব্রিটিশদের সেই রোপওয়ে কোনো কারণে ইউজ করতো তারা। আর এই দিকটাতে এখন তো ভালো করে দেখা যাচ্ছে না, তা না হলে এই দিকটা কিন্তু পুরো একদম চা বাগান। রক গার্ডেনের পাশে রয়েছে বিভিন্ন সব খাবারের দোকান এবং এর পাশের রাস্তাটা দিয়ে একটু নিচে গেলে দেখা যায় অসম্ভব সুন্দর দৃশ্য। সত্যি কথা বলতে লজ্জা নেই, যদি আমাকে ড্রোন আসতো, পেছন দিকে যে ভিউ পয়েন্টটা দেখছেন এখান থেকে যদি ওড়াতাম তাহলে সত্যি অসাধারণ আসতো। তা আপনারা একটু আশীর্বাদ করুন, একটু সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, তাহলে ড্রোন কিনতে পারবো আমি।
একটু সাপোর্ট করুন, এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি। যদি যেদিন চ্যানেলটা মনিটাইজ হবে আমি কথা দিচ্ছি সেই দিনই ড্রোন কিনে নেবো। রক গার্ডেন থেকে জাস্ট সামনেই, রক গার্ডেনের জাস্ট সামনেই এই যে এখানে আছে নেতাজি মিউজিয়ামের গেটটা দেখতে পাচ্ছেন। এখান দিয়ে পাহাড়ের উপর দিয়ে 400 মিটার গেলে পরে মিউজিয়ামটা। আমরা এখন যাচ্ছি না, তার কারণ অনেক দেরি হয়ে গেছে, এখানে গেলে বাকি জায়গাগুলো দেখতে পারবো না। আপনারা যদি চান তো যেতে পারেন। এই দেখুন দেখিয়ে দিচ্ছি সামনে থেকে, এটা মিউজিয়ামের গেট, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, নেতাজি সুভাষচন্দ্র বোস মিউজিয়াম, গিদ্দা সাইডিং। তো আপাতত আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে বেরিয়ে আমাদের নেক্সট স্টপ হচ্ছে হনুমান টপ। রক গার্ডেনের পর আমাদের তৃতীয় গন্তব্য ছিল দ্য হনুমান টপ ভিউ পয়েন্ট। এখন বাজে বিকেল 4:45 আর আমি এই মুহূর্তে চলে এসেছি এখানকার ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ ট্যুরিস্ট স্পট, যেটা হচ্ছে দ্য হনুমান টপ। পেছন দিকে দেখতে পাচ্ছেন এত বড় হনুমানজির মূর্তি, তার নিচেই রয়েছে ওনার একটা ছোট্ট মন্দির, আর এর পাশেই এই দিকটাতে রয়েছে আই লাভ কার্শিয়াংয়ের লোগোটা, যেটাতে তোলার জন্য এত ভিড় এখানে। কিন্তু মানে ফাঁকা পেয়ে যে ভালো করে তুলবো তার মানে তার সুযোগ নেই, তার কারণ হচ্ছে আজকে রবিবার, আর সেই কারণে এত লোকের ভিড়। তো কার্শিয়াং দুটো জায়গাতে আছে, এই যে আই লাভ কার্শিয়াং লেখাটা একটা হচ্ছে এখানে, আর একটা কোন জায়গায় আছে সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যদি জানতে পারি তো আপনাদের স্ক্রিনে লিখে দেবো। তো আপাতত এখানে কিছু কিছু স্মৃতি যা আমরা ক্যামেরাবন্দি করি স্মার্টফোনের মাধ্যমে এবং ডিজিটাল ক্যামেরার মাধ্যমে। তারপরে এখান থেকে আরও 2-3টে জায়গা যাওয়ার আছে, সেগুলো যাবো এবং আপনাদেরকে সেখানে অবশ্যই নিয়ে যাবো। এই হনুমানজির মূর্তি পাশ দিয়ে একটা রাস্তা চলে এসছে এই দিকটা দিয়ে, এই দিকটা সামনের দিকে চা বাগান আছে, সেটাতে ঢোকা যায়। খুব সুন্দর চা বাগান, আর এর উপরে মানুষজন এখন তাদের স্মৃতি ক্যাপচার করতে ব্যস্ত। এই পুরো জায়গাটা কিন্তু চা বাগান। যদি বর্ষাকালে কিংবা শীতকালের দিকে সকালবেলা আসতাম আরও ভালো করে দেখা যেত। এখানে যেহেতু রোদের ছটাটা পড়েছে, সেই কারণে যে সবুজ চা বাগানটা একটু অরেঞ্জি স্টোন পেয়ে গেছে, আর দেখতে কিন্তু সত্যি মায়াবী লাগছে। সামনের দিকে দেখতে পাচ্ছেন এই যে সিনারিটা, সামনের দিকে সূর্য অস্ত আছে, পাহাড়গুলো লেয়ারের মতো সাজানো আছে, এদিকে চা বাগান, এদিকে কত সুন্দর গাছগুলো আছে, এখানে বজরংবলীর মূর্তি, আমি তার পেছনের একদম চা বাগানটাতে দাঁড়িয়ে আছি। এই যে দৃশ্যটা সামনের দিকে আপনাদের দেখাচ্ছি না, এটি শুধু অসাধারণ দৃশ্য, একটু জাস্ট এনজয় করুন সিনটাকে। এখন বাজে প্রায় বিকেল 5টার, আমরা এখন এখান থেকে প্যাক আপ করছি। এখন এখান থেকে যাবো ডাউ হিলসের দিকে, আশা করি অন্ধকার হয়ে যাবে, সূর্যাস্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। চলো যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া যায়। এখন বন্ধুরা ঘড়ি কাটায় বাজে 5:07 আর গা ছমছমে ভয়ানক পরিবেশে জঙ্গলের মধ্যে দিয়ে এসে এখন আমি চলে এসেছি এখানকার ডাউ হিল হাই স্কুলে। আমার পাশেই ডান দিকে এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাউ হিল স্কুল। কিন্তু যেহেতু এখন স্কুল আর পেরিয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তাই স্কুলের ভেতরে যাওয়া যাচ্ছে না, এবং সেই কারণেই আমি তোমাদের বাইরে দিয়ে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ডাউ হিল স্কুল। এই জায়গা সম্বন্ধে আগে অনেক কথা শুনেছি, এটা নাকি একটা ভূতুরে জায়গা, পরিবেশটা ঠিক সেই রকমই, কিন্তু আদৌ ভূত আছে কিনা আমার সন্দেহ আছে। এর তো মিথ্যা কথাই হতে পারে, একটা জায়গাকে পপুলার করার জন্য এরকম বানানো আছে ভূতের ঘটনা। কিন্তু এখানে যে পরিবেশটা, যে জঙ্গলটা, যে একসময় ভয়াবহ পরিবেশ, আগে রাস্তাতে আসার সময় দেখিয়ে দিয়েছি, হয়তো সূর্যের আলো পর্যন্ত ঠিকঠাক মতো করে ঢোকে না। তো এখন এইখানটা যে জায়গাটা দেখছি, এটা দেখে পরে এখানে একটা চার্চ আছে, একটা মানে কি বলে অ্যাবান্ডেন্ট চার্চ, সেটাকেও নাকি বলা হয় ভূতুরে এরিয়া, মানে হন্টেড প্লেসের মধ্যে পড়ে ওটা। এখন ওইখানে যাব, এবার দেখা যাক ওটা খোলা আছে কি না, ঢুকতে দেয় কি ঢুকতে দেয় না সেটা বলতে পারছি না। এখন যাই এবং সেখানে গিয়ে আপনাদের বলছি। আগে ভিডিও লেন্থ লম্বা হয়ে যাচ্ছিল এবং আপনাদের যাতে ভিডিওটি দেখতে বোর না হয়ে যান সেই কথা মাথায় রেখেই আজকের পর্ব আমি এখানেই শেষ করলাম। কার্শিয়াংয়ে বাকি গল্প নিয়ে দেখা হচ্ছে এর পরের পর্বে। ততদিনের জন্য ভালো থাকবেন।